আপনারা হয়তো কমবেশ সবাই জানেন যে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু অত্যন্ত দুর্বল। ওয়েট, আপনারা হয়তো বর্তমানে এটাও জানেন যে বাংলাদেশ খুব দ্রুত যুদ্ধ বিমান কেনার জন্য মরিয়া হয়ে উঠছে। কিন্তু কেন, কি কারণে? একদা একটা সময় ছিল, সে সময় একটা কমন বিষয় ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দেশের শক্তি বাড়তে চাইতেন না। আর কেন বাড়তে চাইতেন না, কোন দেশকে খুশি রাখার জন্য বাড়তে চাইতেন না, এটা আশা করি আপনারা সবাই জানেন। তো যাই হোক, ওই বিষয়ে আমি আর না যাচ্ছি। বর্তমানে যে বিষয়টা ঘটছে যে বাংলাদেশ কেন খুব দ্রুত যুদ্ধ বিমান কেনার জন্য মরিয়া হয়ে উঠছে, সেই বিষয়টাই একদম ইন ডিটেলস বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এনটিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকে সম্পূর্ণ নিউজটা যদি আপনি একদম মনোযোগ সহকারে ওয়াচ করেন, তাহলে আপনি যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন, তার মধ্যে কেন বাংলাদেশ বর্তমানে যুদ্ধ বিমান কেনার জন্য মরিয়া হয়ে উঠছে, তার সঙ্গে বাংলাদেশের বিমান বাহিনীতে আরো কি কি চেঞ্জেস আসছে, এবং আরো অনেক বিষয় সম্পর্কে একদম ইন ডিটেলস ক্লিয়ারলি জানতে পারবে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারাও অবাক হতে বাধ্য হবেন। আর এই কথাটা আমি কেন বললাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। ঠাকুরগাঁওয়ের এক কৃষক ভোরবেলা মাঠে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে গর্জন তুলতে তুলতে ছুটে গেল একটি কালো সিলোয়েট। মাথা তুলে চেয়ে দেখলেন এটা কোনো পাখি নয়, কোনো হেলিকপ্টারও নয়, এটা নতুন কিছু, অচেনা ধোঁয়ায় মোড়া দ্রুতগতির কোনো যুদ্ধযান, যুদ্ধ বিমান। চমকে উঠলেন কৃষক। বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে এমন দৃশ্য এখন আর কল্পনা নয়, বাস্তব হয়ে উঠছে। বাংলাদেশ, যে দেশ এতদিন শুধু স্থল প্রতিরক্ষা নিয়েই ব্যস্ত ছিল, আজ সেই দেশ আকাশ প্রতিরক্ষায় অভূতপূর্ব এক বিপ্লবের দ্বারপ্রান্তে। একটি দেশের যুদ্ধবিমান সংগ্রহ শুধু একটি সামরিক খবর নয়, বরং তা হয়ে উঠতে পারে পুরো অঞ্চলকে নাড়িয়ে দেওয়ার মতো ভূ রাজনৈতিক ঘটনা। বহু বছর ধরেই বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় ছিল এক প্রকার অরক্ষিত। পুরনো চীনা F-7 আর রুশ MiG-29 এর দিন ফুরিয়ে আসছিল। এতদিন চলত শুধু সীমিত পরিসরে মহড়া, কিছু Yak-130 ট্রেইনার আর দুর্বল গ্রাউন্ড রাডার দিয়ে সুরক্ষা দেওয়ার চেষ্টা। অথচ চারপাশের দেশগুলো, ভারত পাকিস্তান, এক একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট নিয়ে সজ্জিত। ভারত রাফাল নামিয়েছে, পাকিস্তান মাঠে এনেছে JF-17 ব্লক 3। তখন হাসিনার বাংলাদেশ দাঁড়িয়েছিল আকাশে শক্তি না বাড়ানোর রাস্তায়। কিন্তু 2025-এর শুরুতে পাল্টে যায় ছবিটা। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দেন এক উচ্চ পর্যায়ের কূটনীতির। তিনি চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন, যার পরপরই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কিনছে যুদ্ধ বিমান, তাও চীনের তৈরি আধুনিক J-10C কিংবা JF-17 ব্লক 3। এই চুক্তি এখন শুধু সম্ভাবনা নয়, বরং কার্যকর বাস্তবতা। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে। দেখুন ভিউয়ার্স, আমি ভিডিওতে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, বাট একটা কথা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যদি বাংলাদেশের বহরে J-10C যুক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিমান বাহিনী অত্যন্ত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, আর যেটা বাংলাদেশের প্রতিরক্ষা আরো বেশি বাড়িয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। প্রথম স্কোয়াড ঢুকে পড়বে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও যশোর বিমান ঘাঁটিতে। এতদিন যেসব ঘাঁটি কেবলমাত্র রুটিন মহড়া আর মাঝে মধ্যে রাষ্ট্রীয় সফরের প্রোটোকল মিশন ছাড়া নীরব ছিল, এবার সেখানে থাকবে 24 ঘন্টার অস্ত্র ভর্তি কমব্যাট রেডিনেস। প্রতিটি ঘাঁটির আশেপাশে তৈরি হচ্ছে বাংকার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এবং হ্যাঙ্গার সহ আধুনিক অবকাঠামো। JF-17 ব্লক 3 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি মাল্টিরোল কমব্যাট প্ল্যাটফর্ম, যা একযোগে শত্রুর বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ও স্থলঘাঁটি টার্গেট করতে পারে। এর মধ্যে রয়েছে AES এর রাডার, ইনফ্রারেড টার্গেটিং, হেলমেট মাউন্টেড ডিসপ্লে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। একটি বিমানে প্রায় 4 টন অস্ত্র বহন সম্ভব। রিয়ান্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল থেকে শুরু করে স্মার্ট বোমা পর্যন্ত। প্রশিক্ষণ, টহল, মহড়া, এমনকি আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করা যাবে। আরও গুরুত্বপূর্ণ হলো এর সঙ্গে আসছে নতুন রাডার স্টেশন, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম,
অস্ত্রাগার এবং প্রশিক্ষক ও প্রযুক্তিবিদদের একটি যৌথ দল। সব মিলে এটি শুধু বিমান কেনা নয়, বরং বাংলাদেশে একটি স্বাধীন এয়ার কমব্যাট কমান্ড গঠনের সূচনা। এই কমান্ড শুধু যুদ্ধের সময় নয়, দুর্যোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি এগুলো সঠিক শুনলাম? হ্যাঁ ভিউয়ার্স, এগুলো সঠিকই শুনলাম। একবার ভাবুন কতটা চেঞ্জেস আসতে যাচ্ছে এখানে। প্রথমত তো নতুন যুদ্ধ বিমান, তার সঙ্গে যুদ্ধ বিমানগুলো যেখানে রাখা হবে সেই জায়গাগুলো আপডেট করা হচ্ছে, সেখানে বাংকার তৈরি করা হচ্ছে, উন্নত প্রযুক্তি বসানো হচ্ছে এবং 24 ঘন্টা যুদ্ধ বিমানগুলোকে লোড করে রাখা হবে। ও মাই গড, একবার ভাবুন কতটা পরিকল্পনা মাফিক এখন তারা কাজগুলো করছে। তো ব্যক্তিগতভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মান জানাচ্ছি, কারণ তিনি তার দেশকে খুব দ্রুতই পরিবর্তন করছেন। হ্যাঁ, আর প্রতিটা দেশের মানুষ এইটাই চায় যে তার দেশের সরকার দেশটাকে উন্নত করুক, ভালো করুক, শক্তিশালী করুক। তাহলে ভিউয়ার্স পাখি শোটা দেখে এসো। ব্যবস্থাপনাতেও ব্যবহৃত হবে। ঘূর্ণিঝড়, বন্যা, উদ্ধার অভিযানে JF-17 ব্লক 3 থাকবে প্রস্তুত, অর্থাৎ এটি প্রতিরক্ষা ও মানবিক সহায়তার দ্বৈত ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক কাঠামো। এখানেই থেমে যায় না গল্প। যুদ্ধবিমান কেনা মানেই যে শুধু আকাশ রক্ষা তা নয়, বরং তা হয়ে ওঠে কৌশলগত বার্তা। ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডর। এটি ভারতের জন্য পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র স্থল যোগাযোগ পথ। বাংলাদেশ যদি এখান থেকে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে, তাহলে ভারতের সেই করিডর যে সরাসরি টার্গেটে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ান এক্সপার্টদের এখন মতামত, ভারত তাই নড়েচড়ে বসেছে, কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য, চীন এই যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে ভারতের পশ্চাৎভূমিতে সামরিক ঘাঁটি তৈরি করছে। কিন্তু ঢাকা জানিয়ে দিয়েছে, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কেবল নিজেদের জন্য। বাংলাদেশ সরকারের বার্তা পরিষ্কার, সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। বর্তমান প্রশাসন জানিয়ে দিয়েছে, এটি কেবল চীনের প্রতি নির্ভরশীলতা নয়, বরং একটি বাস্তব কৌশলগত সিদ্ধান্ত। যুদ্ধবিমান ক্রয় হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তি অর্জন এবং একটি স্বাধীন প্রতিরক্ষা কাঠামো গড়ার প্রয়াস। জনগণও এই সিদ্ধান্তকে দেখছে গর্বের চোখে। তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে আত্মবিশ্বাস। বাংলাদেশ এখন শুধু স্থল নয়, আকাশেও প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সামরিক সক্ষমতা নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতিফলন। দীর্ঘদিন যারা বাংলাদেশকে দরিদ্র বন্ধুপ্রার্থী রাষ্ট্র বলে চিহ্নিত করত, তারা এখন একটি আত্মনির্ভরশীল রাষ্ট্রের মুখোমুখি। কিন্তু প্রশ্ন একটাই, এই যুদ্ধবিমান কি শুধু প্রতিরক্ষার জন্য থাকবে, নাকি ভবিষ্যতের কোনো সংঘাত তা হবে গেম চেঞ্জার? বিশ্লেষকরা বলছেন, ঠাকুরগাঁও ঘাঁটি থেকে 1 মিনিটের কম সময়েই J-17 বা J-10C শিলিগুড়ি করিডরে পৌঁছে যেতে পারে। অর্থাৎ ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মাত্র এক আকাশ মনে। এর ফলে ভারতের নিরাপত্তা নীতিতে সৃষ্টি হতে পারে মারাত্মক ফাটল। চীন চায় বাংলাদেশ হোক তার আঞ্চলিক বন্ধু, ভারত চায় বাংলাদেশ থাকুক তার অঘোষিত রাজ্যের মতো, আর যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ হোক চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি। এই ত্রিমুখী চাপের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের আকাশ এখন শুধু যুদ্ধবিমানে পূর্ণ হচ্ছে না, বরং একটি কূটনৈতিক প্রতীক্ষায়ও রয়েছে। এখন প্রশ্ন, প্রথম চালটা কে দেবে? একটি যুদ্ধবিমানের শব্দ হয়তো এক মুহূর্তের, কিন্তু এর প্রতিধ্বনির রেশ থেকে যাবে বহু পরেও পড়া ইতিহাসের পাতাতেও। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি একটা বিষয় খুব ভালোভাবেই বুঝলাম যে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা খুবই স্ট্রং করতে চাচ্ছে এবং করার চেষ্টা করছে, আর যেটা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল এতদিন, আর এতদিন পরে তারা এই কাজগুলো করছে যেটা আরো আগে করা উচিত ছিল তাদের। তো যাই হোক ভিউয়ার্স, আর বর্তমানে যিনি আছেন বাংলাদেশের হাল যার হাতে রয়েছে, তিনি খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ এবং খুবই ঠান্ডা মস্তিষ্কের একজন বুদ্ধিমান মানুষ তিনি। হ্যাঁ, আর যে বিষয়টা রিসেন্টলি ঘটে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ তাদের বহরে শক্তিশালী যুদ্ধ বিমান যুক্ত করতে যাচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা বিষয় কিন্তু ঘটে গিয়েছে, সেটা হচ্ছে
বাংলাদেশ যেখানে তাদের যুদ্ধ বিমানগুলো রাখবে, হ্যাঁ, সেইখান থেকে খুবই অল্প দূরত্বে রয়েছে ভারতের চিকেন নেক্স করিডোরের বিমান ঘাঁটি, যার ফলে আমাদের ভারতের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের কাছে নোটিশ পাঠানো হয়েছে যে কেন এখানে যুদ্ধ বিমান রাখা হচ্ছে বা কি কারণে এখানে রাখা হচ্ছে বা এখানে না রাখলে কি হয় না। তখন বাংলাদেশের পক্ষ থেকে একদম সোজা জবাব যেটা এসেছে সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের প্রতিরক্ষার জন্য, হ্যাঁ, অন্য কোনো দেশকে চাপে ফেলানোর জন্য নয়। এক কথায় সবকিছু ঠান্ডা করে দিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, কথা কিন্তু বাস্তব, এটা কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার জন্য। আমাদের ভারত ও বাংলাদেশের প্রতিবেশী দেশ, অন্যদিকে বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার, আর মিয়ানমারের বিমান বাহিনীও কিন্তু স্ট্রং। তো সব দিক থেকে ভেবে চিন্তে কিন্তু বাংলাদেশও এখন তাদের আকাশ প্রতিরক্ষা স্ট্রং করতে যাচ্ছে। তার সাথে ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনা সম্পর্কে এবং এর যুদ্ধ বিমানগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আর রিসেন্টলি আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমার অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছেন যে আপনি এখন রেগুলার ভিডিও কেন দিচ্ছেন না, আপনার রেগুলার ভিডিও আমরা চাই। তো সত্যি বলতে ভিউয়ার্স, আমিও চেষ্টা করি রেগুলার ভিডিও আপলোড করার জন্য এবং রেগুলার আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এবং প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোর উপর আমার ব্যক্তিগত মতামত জানানোর জন্য। বাট আমি চাওয়ার পরেও কিন্তু পারছি না। হ্যাঁ, আপনারা যে কমেন্টটা করছেন এটা কিন্তু আমার জন্যই করছেন, কারণ আমি রেগুলার এখন ভিডিও দিতে পারছি না। আর কেন রেগুলার ভিডিও দিতে পারছি না সেটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল যার ফলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু রিসেন্টলি এসে আমি যে কারণে ভিডিও আপলোড করতে পারছি না সেটা হচ্ছে আবহাওয়া জনিত ঘটনার কারণে। আসলে বুঝতে পারছেন, কারণ বর্তমানে আপনারা হয়তো সবাই জানেন যে আবহাওয়া খুবই খারাপ, দুর্যোগের সময় চলছে বর্তমানে। আর এই সময়টাতে শহরের দিকে কিন্তু বিদ্যুৎ থাকে, আর আমি কিন্তু শহরে থাকি না, আমি আমার নিজ গ্রামে থাকি। আর গ্রামের দিকে কিন্তু বিদ্যুৎ খুবই সমস্যা করে এই আবহাওয়া খারাপ হলে। আশা করি এটা আপনারা কবে সবাই জানেন, আর যারা গ্রামে থাকেন তারা এই বিষয়টা আরো ভালোভাবে জানেন। প্রথমত বিদ্যুৎ না থাকার কারণে ভিডিও বানাতে পারি না, আর যদি ভিডিও বানানোও থাকে বিদ্যুৎ না থাকার ফলে ভিডিও আপলোডও করতে পারি না, কারণ আমি ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন রেগুলার এখন ভিডিও আপলোড করতে পারছি না। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চাইলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।